গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার, এই সকালবেলা উঠে চাটা কমপ্লিট করলাম, করে ভাবলাম আপনাদের সাথে একটুখানি গল্প করে নিই। ঠান্ডা চলে গেলে কি হবে, জানলা খুললে না বোঝা যায় যে সকালবেলা আমাদের এই সাইডটা হলো নর্থ, সকালবেলা বেশ ভালোই ঠান্ডা হাওয়া দেয়। এই আদি এখনো ঘুমোচ্ছে, দেখুন। ও সকালবেলা দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এইবার আমাকে ঘরের কাজগুলো করতে হবে। তো চলুন দিনটাও শুরু করি, ব্লগটাও শুরু করি। আপনারা শেষ অবধি সাথে থাকবেন। আদির জন্য জানেন তো, সেদিনকে যে ধুতিটা এনেছিলাম, ওখানে অ্যাকচুয়ালি এত দোকান আমরা ঘুরেছি, মানে তখন আর মানে শরীরে এনার্জিও ছিল না হাঁটতে হাঁটতে। আদি তো রাস্তায় বেরোলে যা দুষ্টুমি করে, মানে ওকে ধরে রাখা যায় না, কোথায় কোথায় ছুটে দোকানের মধ্যে সব টেনে টেনে ফেলে দিচ্ছে, ভাবুন। তা আমার একটা সুতির মানে পাতলা পাতলা ফাইন কাপড়ের একটা ধুতি দেখালেন, বেশ পাড়ে কাজ করা ছিল। ওটা আমার খুব পছন্দ হয়েছিল। দোকানের লোকটা কি বললো জানেন? আপনি এটা নেবেন না। দেখুন, ও বিক্রি করলে তো ওনার দুটো পয়সাই হবে, বলুন। বলছে আপনি এটা নেবেন না। আমি বললাম কেন? তো বললো যে আপনার ছেলে তো খুব ঠান্ডা, এটা ছিঁড়ে ফেলবে। মানে ভাবুন, দোকানে গিয়ে এমন করেছে, ওই 10-15 মিনিটের মধ্যে ওকে লোকটাও চিনে গেছে। এমন দুষ্টু করে জানেন, খুব দুষ্টু, খুব দুষ্টু। কিন্তু এই দুষ্টুমিগুলোর জন্যই জানেন তো একসময় মরিয়া হয়ে অপেক্ষা করছিলাম যে কেউ আসবে আর আমার সাথে দুষ্টুমি করবে। যাই হোক, চলুন, এই সমস্ত কথা বলে না আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই। আমি এত তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাই না, মানে কি বলবো। আজকে জানেন তো ভাবিনি যে আপনাদের সাথে হঠাৎ করে এই জিনিসটা শেয়ার করব। হঠাৎ করে ডেইলি ব্লগ করতে গিয়ে ভাবলাম, রিপোর্টগুলো অনেকদিন আগে থেকে বের করে রেখেছি যে আপনাদের সাথে বলবো, কিন্তু মানে সময় করে উঠতে পারছি না। তাই ভাবলাম আজকে একটু সময় আছে হাতে, তাহলে আজকেই আপনাদের সাথে একটু কথা বলে নিই এই ব্যাপারটা নিয়ে। হঠাৎ করে মনে হলো যে শিওর ছিলাম না যে আজকে আপনাদের সাথে এই জিনিসটা ডিসকাস করব, কিন্তু এখন সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, কিন্তু তাও মনে হলো, রোজ ভাবি করব করব জানেন তো, মানে আপনাদেরকে বলবো যে এই ব্যাপারটা, কিন্তু সময় করে উঠতে পারি না। মানে বিকেলবেলা হলেই একটু শুতে না শুতেই আদি দুধ খাওয়ার সময় হয়ে যায়, আদিকে দুধ খাওয়ানোর পর সন্ধ্যের সময় হয়ে যায়, সন্ধ্যের পর রান্নার সময় হয়ে যায়। এই করে করে আর আপনাদের সাথে বলাও হয় না, আর এ করাও হয় না। এই যে দেখতে পাচ্ছেন এই রিপোর্টগুলো, এটা শুধু একটা বাঞ্চ দেখছেন। মানে আমার প্রেগনেন্সিতে আমার যে কত রিপোর্ট হয়েছিল, যেহেতু আমার প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন ছিল, আমি খুব শর্টে বলবো। প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন ছিল, মানে 3 মাসে আমার ব্লিডিং হয়েছে, 6 মাসে আমার ব্লিডিং হয়েছে, এবং 9 মাসে পর্যন্ত আমার কিন্তু ব্লিডিং প্রবলেম ছিল, মানে ডিউরিং মাই প্রেগনেন্সি। তো আমাকে 9 মাসে ডাক্তার বলেছিল যে নার্সিংহোমে তো আপনি একটা টাইম থাকে যে এই টাইমে তুমি ভর্তি হতে পারবে, কিন্তু হুট করে যদি কোনো যে ডাক্তার যাকে দেখে সে তো তার প্রবলেমটা বুঝতে পারে। তো আমার ডাক্তার আমাকে বলেছিল তুমি একটা হসপিটালে কার্ড করিয়ে রাখো, যার যদি তোমার কোনো সময় কোনো এমার্জেন্সি হয় তাহলে তুমি যাতে হসপিটালে যেতে পারো, কারণ তুমি যদি ওরমভাবে যাও তাহলে তোমাকে ওরমভাবে নেবে না ওরা। তো 9 মাস তখন আমার হয়ে গেছে। 9 মাসে আমি তখন হসপিটালে গিয়ে যখন কার্ড করাই, আমার এই রিপোর্ট যে মানে রিপোর্টগুলো দেখতে দেখতে, শুধু এখানে আপনি খানিকটা দেখছেন, এখনো আলমারিতে এতটা রয়েছে। তো ডাক্তার বলেছে তুমি এত রিপোর্ট করেছো? আমি বলছি হ্যাঁ, আমার এত কমপ্লিকেশন রয়েছে, তাই জন্য আমাকে এত রিপোর্ট করতে হয়েছে। ডেলিভারি হওয়ার আগে প্রায় 3 বার শুধু আমাকে প্লেটলেট কাউন্ট করতে হয়েছে। মানে নর্মাল একটা মানুষের প্লেটলেট, আপনারা হয়তো জানেন ডেঙ্গুর সময় প্লেটলেট অনেক নেমে যায়, সেটাকে তুলতে হয়। তো নর্মাল একটা মানুষের প্লেটলেট হলো 1.5 লাখ।
সেখানে প্রেগনেন্সির সময় আমার প্লেটলেট নেমে গেছিলো, এমনি তো যা যা প্রবলেম ছিল সেগুলো ছাড়ুন, প্লেটলেট নেমে গেছিলো 60,000-এ, মানে ডেলিভারি হওয়ার 1 সপ্তাহ আগে। আমার জীবনে আদিকে নিয়ে এত মিরাকেল হয়েছে, আমি যদি আপনাদেরকে মানে কি বলবো, মানে আমি যদি সেই সময় ভিডিও করে রাখতাম, আমাকে ভিডিও করতে হবে না, আমার কাছে মানে প্রত্যেকটা রিপোর্ট রয়েছে, মানে তার ডকুমেন্ট রয়েছে আর কি। ডাক্তার বলল যে ওকে তো আমি ওটিতে তুলতেই পারবো না, কারণ ওর প্লেটলেট 60,000, মানে ওর যদি একবার ব্লিডিং আরম্ভ হয়ে যায় ওর ব্লিডিং বন্ধ করা সম্ভব হবে না। 1 সপ্তাহের মধ্যে একদিন অন্তর অন্তর আমি 3 বার প্লেটলেট কাউন্ট করেছি। মানে একটা প্লেটলেট কাউন্ট করতে নিয়ার অ্যাবাউট 2,000 টাকা করে খরচা হয়, মানে পয়সা জলের মতন বেরিয়ে গেছে। 1 সপ্তাহে 3 বার, মানে একদিন দুদিন অন্তর অন্তর। প্রথম দিন 60 হলো, তারপরের দিন 70 হলো, তারপরের দিন 90 হলো, 90 হলো, এবং মিরাকেলভাবে মানে লাস্ট, ওটাই আমার মানে লাস্ট ছিল যে মানে আমি বাঁচবো কি মরবো এই রিপোর্টটার উপরে ডিপেন্ড করছিল। সুরক্ষাতে সৌরভ করিয়েছিল, আমি বাড়িতে বসেছিলাম, আর সৌরভ রিপোর্টটা আনতে গেছে। সৌরভ যখন রিপোর্ট নিয়ে এসে ঘরেতে ঢুকছে, দরজাটা খুলেই আমাকে বলছে যে জানেন তো, লোকে বলে যে প্রেগনেন্সির সময় কালী ঠাকুরের মুখ দেখতে নেই, কিন্তু আমার ঠাকুর ঘরে কিন্তু প্রথম, মানে তখন তো আমি ঠাকুর পাততে পারিনি, যখন আমার প্রেগনেন্সি চলছিল আমাদের বলেছিলাম যে আমার বাড়ির কাজ চলছিল, তো প্রথম সৌরভ তারাপীঠ থেকে এসে একটা মানে তারা মায়ের ফটো ওখানে রেখে দেয়। তো আমি যখনই চান করে বেরোতাম আমি কিন্তু তারা মায়ের মুখ মানে তারা মাকেই নমস্কার করতাম। তো সৌরভ ঘরেতে ঢুকে, এটা কেন বললাম আপনাদের সেটা বলছি, সৌরভ ঘরেতে ঢুকেই বলছে যে মা কখনো এত নিষ্ঠুর হতে পারে না। তার মানে আমার প্লেটলেট ওই একদিনের মধ্যে 90,000 থেকে দেখা গেল 1.5 লাখ। তো আমি ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বলল এ তো খুব ভালো কথা, তাহলে ওর ওটিটা হবে। তো যাই হোক, তারপরে আমার তো ওটি হলো, কিন্তু তাও যখন আমি ওটিতে ঢুকছি তখন ম্যাডাম বলে রেখেছিল যে তুমি মানে কি বলবো, তুমি একদম রেডি হয়ে থাকবে, ওর কিন্তু ব্লাড লাগতে পারে, মানে তাহলে ব্লাড আনতে হবে আর কি। তো যাই হোক, এই সমস্ত কথা অনেক আর কি বলবো, আপনাদের তো আগেও বলেছি যে আমার প্রেগনেন্সিতে আমার প্রচুর প্রবলেম ছিল। আমার 3টে ফাইব্রয়েড ছিল। আমার প্রেগনেন্সির আগে আমাকে ফাইব্রয়েড ছোট করে, তারপরে মানে প্রথমে 2বার মিসক্যারেজ হয়ে যায়, তারপরে ফাইব্রয়েডগুলো ওষুধ খেয়ে ছোট করে তারপরে আমাকে কনসিভ করতে হয়। সাবসেপারেট ইউট্রাস ছিল, সিস্ট ছিল, মানে কি না ছিল, প্রচুর প্রচুর কমপ্লিকেশন ছিল। আমার তো এখন মনেও পড়ছে না, আমাকে রিপোর্টগুলো ঘাঁটতে হবে। তাহলে যেটা মেন আজকে আমি আপনাদেরকে বলবো, আমি অনেকদিন আগে বলেছিলাম, কালী পুজোর দিন আমি আপনাদের বলেছিলাম, আমি জানেন তো যাদেরকে যে কথাটা বলি আমি কিন্তু খুব মানে মনে রাখি এবং চেষ্টা করি যে সেই কথাটা পালন করার। তো যাই হোক, কালী পুজোর দিন আমি আপনাদের বলেছিলাম যে আমি যে সমস্ত মায়েরা ধরুন আজ আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম, আমার কাছে হয়তো ওটা প্রবলেম বলে মনে হয়নি, কিন্তু এরকম ইন্ডিয়াতে এরকম অনেক মায়েরা আছে যারা হয়তো আজকাল ইউটিউব ঘাঁটতে পারে, কিন্তু তারা হয়তো না ইংলিশটা অত ভালো বুঝতে পারে, না হিন্দিটা অত ভালো বুঝতে পারে, তাদের জন্য বাংলাটা হয়তো বেশি মানে কমফোর্টেবল, যার জন্যই আমি তাদের জন্যই এই ভিডিওটা করার কথা ভাবলাম যে মানে অ্যামনিওসিনথেসিস টেস্টটা কি। অ্যামনিওসিনথেসিস টেস্ট বিশেষ করে তাদের করতে বলা হয় প্রথম, মানে যারা হলো এজটা হলো 35 অ্যাবভ হয়। মানে যখন একটা মেয়ের এজ 35 অ্যাবভ হয়ে যায় তখন তার প্রেগনেন্সিতে মানে তার শরীর কনসিভ করার জন্য একটা শরীরের যে পারফরমেন্স সেটা কিন্তু একটা মেয়ের এজের ওপর অনেকখানি ডিপেন্ড করে। তো
35 অ্যাবভ যখন কোনো মেয়ে হয়ে যায় এবং তারপরে যখন তার প্রেগনেন্সি আসে তখন তার শরীরে মোর অর লেস অনেক কমপ্লিকেশন দেখা যায় এবং তারপরেই তাকে এই টেস্টটা করতে হতে পারে। এখন তো ডাক্তার মনে হয় এটাকে খুব মানে রেগুলার করে দিয়েছে এবং এই টেস্টটা কিন্তু আপনি সব জায়গায় করতে পারবেন না। মানে আমি যে ফিটোম্যাটে করেছি এর মাত্র 3খানা ব্রাঞ্চ রয়েছে। একটা হলো জয়পুরিয়া কলেজ, মানে সেন্ট্রাল এভিনিউর ওখানে জয়পুরিয়া কলেজের ওখানে রয়েছে, আরেকটা হলো সল্টলেকে রয়েছে, আরেকটা কোথায় পার্ক সার্কাস না এরকম আরেকটা কোথায় রয়েছে, মানে এরকম 3টেই মাত্র রয়েছে, আর কোথাও নেই। তো যাই হোক, আমি ফিটোম্যাট থেকে করেছিলাম, এই যে ফিটোম্যাট থেকে করেছিলাম। এই টেস্টটা প্রথমে করতে দেওয়া হয় না। প্রথম যে স্টেপটা হয় সেটা হলো একটা ট্রিপল মার্কার টেস্ট। এক মিনিট, আপনাদের প্রথমে বলি আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম যখন আমাকে এই টেস্টটা করার কথা বলা হয়, আমি তখন সৌরভকে বলেছিলাম যে আমি এই টেস্টটা করব না। তখন আমাকে ডাক্তার বলেছিল তুমি কেন জীবনের জন্য এরকম রিস্ক নিতে যাবে, যদি কোনো প্রবলেম হয় তুমি কি সারা জীবন সেটা নিয়ে ভুগবে। কিন্তু একটা মায়ের মনে বিশ্বাস তো থাকে। আমি বলেছিলাম না, আমার বেবির মধ্যে কোনো প্রবলেম নেই, আমি এটা ফিল করতে পারি, আমি এই টেস্টটা করবো না। তো এই টেস্টটা যখন করতে হয় তখন সৌরভও আমাকে অনেক করে বোঝায়। আমার ডাক্তার, আপনাদের আগেও বলেছে, আমার ডাক্তার মানে এই সময় আমার ডাক্তার আমাকে মায়ের মতন সাপোর্ট করে। মানে ওনার চরণে শত শত কোটি কোটি প্রণাম। উনি সেই সময় এমনভাবে আমাকে মনে শক্তি দিয়েছিলেন, মানে এত মানে জোর দিয়েছিলেন, মানে নর্মালি মানে ওনার কাছে যেহেতু আমি 4 বছর ধরে ছিলাম, মানে উনি আমাকে পুরো মেয়ের মতন ট্রিটমেন্ট করতেন। কথাবার্তা, পিঙ্কি তুমি পারবে, তুমি খুব শক্ত, তুমি পারবে। তো যখন আমাকে এই টেস্টটা করতে বলা হয় অবভিয়াসলি আমি এসে ইউটিউবে সার্চ করি, কিন্তু ইউটিউবে যখন আমি সার্চ করি আমি দেখি মাত্র 2খানা হিন্দিতে ছিল, বাদবাকি কিন্তু এই টেস্টটা পুরোপুরি মানে ফরেনারদের ওপর, মানে যেগুলো মানে ফরেনাররা এই ভিডিওগুলো করেছিল। মানে কোনো বাংলা ভিডিও অ্যামনিওসিনথেসিস টেস্টের উপর আমি কিন্তু পাইনি। 2023-এর কথা বলছি, 2022-এর কথা বলছি, 2022-এর কথা বলছি। আমি কিন্তু কোনো বাংলা ভিডিও অ্যামনিওসিনথেসিস টেস্টের ওপর 2022-এ পাইনি। তো তখন আমার মনে, তাই জন্যই আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে সমস্ত মায়েরা ইন্ডিয়াতে হয়তো ইংলিশটা সেরকমভাবে বোঝে না বা হিন্দিটা সেরকমভাবে বোঝে না, তাদের যদি কোনোদিন অ্যামনিওসিনথেসিস টেস্টটা করতে বলা হয় তারা হয়তো ভয় পেয়ে যাবে যে এই টেস্টটা খুব বড় একটা কিছু ধরনের টেস্ট। তো যাই হোক, এবার আমি মূল জায়গায় আসি। অ্যামনিওসিনথেসিস টেস্টটা করার আগে প্রথমে কিন্তু একটা ট্রিপল মার্কার টেস্ট কিংবা ডাবল মার্কার টেস্ট, এই দুটো টেস্টের মধ্যে যে কোনো একটা আপনাকে করতে বলা হয়। আপনাদের ডক্টর আপনাদেরকে রেকমেন্ড করবে। আমাকে বলা হয়েছিল ট্রিপল মার্কার টেস্টটা করতে, যেটা রিপোর্ট হলো এইটা। এখানে দেখতে পাচ্ছেন একটা লাল দাগ রয়েছে। এটা হলো টেস্টটা, এর রিপোর্টটা, যেটা ওরা যে কনক্লুশনে এসেছিল সেটা হলো এইখানে দেখুন, এখানে লেখা রয়েছে স্ক্রিনিং টেস্ট ইজ পজিটিভ, স্ক্রিনিং টেস্ট ইজ পজিটিভ। ঠিক আছে, আচ্ছা আমার ছিল 1.9 ডাউন সিনড্রোম, যেটা অনেকটাই বেশি। আচ্ছা, এটার মানে হলো আমার বেবির মধ্যে কোনো রকম মানে হ্যান্ডিক্যাপ্ট বলতে পারেন, বা তার মধ্যে মানে এই টেস্টটা পজিটিভ আসার মানেটা হলো এটা শিওর শট নয়, এটা আপনাকে শিওরলি, মানে এই ট্রিপল মার্কার টেস্ট বলুন বা ডাবল মার্কার টেস্ট বলুন, এই টেস্টটা কিন্তু আপনাকে শিওরভাবে এটা বলতে পারে না যে আপনার বেবি হ্যান্ডিক্যাপ বা আপনার বেবির মধ্যে কোনো প্রবলেম রয়েছে। সে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, তার একটা হাত ব্যাকা, তার একটা হাত পা। এটা শুধু একটা অ্যাজাম্পশন, একটা মানে কি বলবো, একটা ধারণা আর কি। আপনার বেবি হওয়ার আগে আপনাকে একটা ধারণা দেওয়া হলো যে আপনার বেবির মধ্যে এটা হতে পারে। ঠিক আছে, এইটা যখন পজিটিভ চলে আসে তখন ডাক্তার আপনাকে এই অ্যামনিওসিনথেসিস টেস্টটা করার কথা বলবে। এবার কথা হলো অ্যামনিওসিনথেসিস টেস্টটা কি। অ্যামনিওসিনথেসিস টেস্টটা অ্যাকচুয়ালি মোদ্দা কথায় বলতে গেলে একটা হলো ক্রোমোজোম টেস্ট, আর কিচ্ছু নয় আপনার বাচ্চার মধ্যে। আচ্ছা, অ্যামনিওসিনথেসিস টেস্টটা কিন্তু 5 মাসে মানে 20 সপ্তাহের মধ্যে করতে হয়। আপনি তারপরে কিন্তু, কারণ
যদি ধরুন বাই চান্স, মানে কি বলবো, এই কথাগুলো আমার মুখেও আনতে ইচ্ছা করে না, কারোর বেবির এরকম কিছু পজিটিভ বেরিয়ে থাকে, মানে তার বেবি যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে, তাহলে তাকে ওই সময় মানে সে অ্যাবর্ট করতে পারে আর কি, মানে বাচ্চাটাকে অ্যাবর্ট করতে পারে, মানে সে বাচ্চাটাকে নেবে না, এটা ডিসিশন নিতে পারে, কিন্তু এটা হলো লিগাল, কিন্তু তারপরে আপনি কিন্তু বাচ্চা অ্যাবর্ট করতে পারবেন না, ওটা ইললিগাল। মানে ওই মাসের মধ্যেই আপনাকে করতে হবে, তারপরে আপনি এই জিনিসটা অ্যাবর্ট করতে পারবেন না, যার জন্য এই টেস্টটা ওই মানে 5 মাসের মধ্যেই আপনাকে মানে তারই আশেপাশের মধ্যেই আপনাকে করতে হয়। আর এই রিপোর্টটা কিন্তু আসতে একটু দেরি লাগে, মানে প্রায় 15 দিন মতন, 12 দিন তো লাগেই, 10-12 দিন, কারণ এই রিপোর্টটা এখানে করা হয় না, আপনার স্যাম্পল ব্যাঙ্গালোরে পাঠানো হয়, সেখান থেকে আপনাকে রিপোর্ট মানে আপনাকে প্রথমেই নেটে অনলাইনেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়। যখন আপনাকে এই রিপোর্টটা দেওয়া হয়, এই রিপোর্টের সাথে দেখুন এটাতে একটা ফর্মাল রিপোর্ট দেওয়া হয় যার মধ্যে রিপোর্ট লেখা থাকে। এরপরে এই যে জিনিসটা, এটা হলো আমাদের শরীরের ক্রোমোজোমগুলো কীরকম রয়েছে, মেন অ্যাকচুয়ালি দেখা হয় কিন্তু এই ক্রোমোজোম রিপোর্টটা। দেখুন আমি খুব ডিটেলসে যাব না, কারণ আমি নর্মাল মানে কোনো মা যাতে ভয় না পায়, আমি তার জন্য এটা বোঝানোর চেষ্টা করছি। আমি খুব ডিটেলসে সায়েন্সের দিকে আমি কিন্তু যাচ্ছি না। মানে এই ক্রোমোজোমগুলো এই যে ধরুন দুটো করে আছে, যদি কারোর সেখানে 3টে থাকে বা 1.5খানা থাকে বা 1খানা থাকে, তখন সেখানে প্রবলেম আসতে পারে, তার মানে তার বেবির মধ্যে কোনো প্রবলেম রয়েছে বা প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। মানে এই মেন রিপোর্ট হলো কিন্তু এইটা, এই ক্রোমোজোমটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার বেবির মধ্যে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার হলো এই টেস্টটাই কি করা হয়। দেখুন প্রথমে হলো আপনি তো যেখানে করাবেন, আমি যেমনি ফিটোম্যাটে করিয়েছি, ওখানে সকালবেলা আপনাকে একটা টাইম দেবে, আপনি সেখানে যাবেন, তারপরে আপনাকে একটা রুমে নিয়ে যাওয়া হবে। সেখানে যেহেতু আমার অনেক প্রবলেম ছিল, মানে আমার টিউমার ছিল, তার মধ্যেই বেবি ছিল, 3টে টিউমার ছিল, তার মধ্যে বেবি ছিল, যার জন্য আমার ডক্টর ওখানে ফোন করে বলে দিয়েছিল যে ওদের যে বেস্ট ডক্টর সে যেন আমার এটা করে, এবং যাকে এইটা মানে বলা হয়েছিল সে সেরমভাবেই আমাকে ডেটটা দিয়েছিল, এবং সেরমভাবে মানে সেই ডক্টরের কাছে, যেমনি এই যে ডক্টর প্রদীপ গোস্বামী, ডিজিও, ডিরেক্টর অ্যান্ড কনসালটেন্ট ইন ফিটাল মেডিসিন, ইনি আমার প্রদীপ গোস্বামী, ইনি আমার টেস্টটা আর কি করেছিলেন। কিন্তু শুধু ইনি থাকেন না, কিন্তু ওখানে আরও কম করে হলেও 4-5 জন থাকেন মানে ওই রুমটার মধ্যে। আচ্ছা, এবার হলো আপনাকে প্রথমে তো একটা জায়গায় শুতে বলা হবে, আপনার সামনে একটা বড় স্ক্রিন থাকবে এবং আপনার পাশে একটা স্ক্রিন থাকবে, যে স্ক্রিনটাতে আপনার ডক্টর দেখতে পাবে এবং ওই স্ক্রিনটাতে আপনি দেখতে পাবেন। প্রথমে আপনার পেটের মধ্যে একটা লিকুইড, ঠান্ডা লিকুইড মতন, অনেককে জানেন তো পেন কিলার দেওয়া হয়, আমাকে সেরকম কিছু দেওয়া হয়নি, আমি এটা শিওর নই যে কাউকে কিন্তু আমি শুনেছি যে অনেককে পেন কিলার দেওয়া হয়, ওই যে বললাম ইউটিউব সার্চ করে, কিন্তু আমাকে কোনো পেন কিলার দেওয়া হয়নি। আমাকে প্রথমে পেটের মধ্যে একটা ঠান্ডা লিকুইড মতন কিছু লাগিয়ে দেওয়া হয়, এবং তারপরে আমাদের যে নাভি রয়েছে সেই নাভির আশেপাশে ডাক্তার প্রথমে যেরমভাবে আমাদের আল্ট্রাসাউন্ড হয় সেরমভাবেই প্রথমে দেখে যে বাচ্চার পজিশন কি আছে। এবার বাচ্চার ধরুন যেদিকে মাথা আছে, যেদিকে পা রয়েছে, যে জায়গাটায় ওনারা গ্যাপ পাবেন, সেই জায়গাটায় এই একটা ছুঁচ আপনার পেট থেকে পুরো বাচ্চার যে থলি থাকে সেই থলি অবধি ছুঁচটা নিয়ে যাওয়া হবে, এবং আপনি এগুলো পুরোটাই কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন, যদিও আমি দেখিনি। ছুঁচ আপনার পেট থেকে বাচ্চার থলি অবধি নিয়ে যাওয়া হবে, এবং ওই থলিতে বাচ্চার যে ফ্লুইডটা থাকে, যে জলটা থাকে, যে জলটা বাচ্চার প্রোটিন, যে জলটা বাচ্চারা খায় বলুন, মানে যে জলটা বাচ্চাদেরকে বড় করে বা যে জলটার মধ্যে বাচ্চারা থাকে, সেই জলটা সিরিঞ্জ করে টেনে তুলে আনা হয় এবং ওই জলটারই টেস্ট করা হয়।
বাচ্চার গায়ে কিন্তু ছুঁচ ফোটানো হয় না, ছুঁচ ফোটানো হয় ওই থলিটার মধ্যে। ওই থলিটার থেকে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা টেনে তুলে আনা হয় এবং সেই লিকুইডটাই ওনারা টেস্ট করেন বেবির মধ্যে কোনো প্রবলেম আছে কি না। যখন আমাকে করা হয়েছিল, আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন করা হয়েছে মানে উনি যখন রেডি বলেছেন এবং আমি এটা দেখে গেছিলাম নেটে যে যদি আপনি নড়াচড়া করেন ক্ষতি কিন্তু আপনার বেবির, মানে আপনাকে ওটা এমন কিছু লাগে না কিন্তু। আর একটা মা যখন ভাবে তার সন্তানের জন্য ব্যথা অনুভব করবে না, তখন তো আরোই কোনো ব্যথা লাগে না। কারণ আমি জানতাম যে আমি যদি নড়ি আমার বাচ্চার ক্ষতি। আমি মানে যখন উনি রেডি বলেছেন আমি চোখ বন্ধ করে মানে কি বলবো, জয় শ্রীকৃষ্ণ বলে ওই যে চোখ বন্ধ করেছি, আমি বুঝতে পারছিলাম যে ওনারা ছুঁচ ফোটাচ্ছিল বা কিছু। মাঝে উনি একবার বলে উঠেছিলেন যে আস্তে 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 আস্তে, মানে হয়তো যে ওনার সাথে যে লোকগুলো থাকে তারা তো অত এক্সপার্ট থাকে না। তো তারপরে যখন উনি বলেছিলেন ইটস ডান, তখন আমি চোখ খুলি এবং আমার চোখটা খুলে আমি স্ক্রিনে যখন যাই তখন অলরেডি মানে ছুঁচটা বের করে নেওয়া হয়েছে। তো যাই হোক, আপনার এটা আপনি মানে যারা এই টেস্টটা করাবেন তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আপনি নড়বেন না। আপনি যদি নড়েন তাহলে, কারণ ওনারা যেরমভাবে বাচ্চাদেরকে মানে ওনারা দেখে নেন বাচ্চাদের পজিশনটা, এটা সেফ প্রসেস। ওনারা দেখে নেন বাচ্চার পজিশন কি রয়েছে সেই বুঝেই কিন্তু ওনারা ছুঁচটা মানে পুট করেন যে সেই জায়গায় বাচ্চার কোনো ক্ষতি হবে না। এরপর কিন্তু আপনি যদি নড়েন তাহলে বাচ্চা নড়বে এবং বাচ্চা নড়লে তখন সেটা একটা মানে কি বলবো, এরকম নর্মালি হয় না, কিন্তু তাও আমি এটুকুনি বলবো যে আপনাকে যখন করা হবে এটা কেমন কিছুই লাগে না, আপনি নড়বেন না, ব্যাস, তাহলে এটা সেফ। আর এইটা হলো সেই এটা মানে যেই সময় আমার অ্যামনিওসেন্টেসিস টেস্টটা হয়েছে সেই সময় আমার ইন্টারনাল কি অবস্থা ছিল সেই জিনিসটা হলো এটা। আচ্ছা, আর একটা কথা বলি, এই প্রসেসটা হওয়ার পর ডাক্তার আপনাকে বলবে যে স্ক্রিনের দিকে তাকাতে এবং আপনাকে বেবির হার্টবিট শোনাবে। এটা কিন্তু মাস্ট, যে আপনার প্রসেসটা হওয়ার পর আপনার বেবির হার্ট রেট ঠিক আছে কিনা বা আপনার বেবি ঠিক আছে কিনা উনি আপনাকে বলবেন বেবির হার্ট রেট শুনতে পাচ্ছ তো। তো আপনি শুনতে পাবেন যে ঢক 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 করে একটা বাচ্চার হার্ট রেট শোনা যাবে, তার মানে আপনার বেবি ওকে আছে। এবার তারপরে ওরা আপনাকে 10-15 মিনিট ছুতে বলা হয়। এটাতে কি হতে পারে, আপনার একটু ব্লিডিং হতে পারে, অনেকের হয়, আমার হয়নি। আমি একদমই শুইনি। আমাকে জিজ্ঞেস করলো তোমার কোনো কষ্ট হচ্ছে, আমি দেখেছিলাম ভিডিওতে যে অনেকে বলে 15 মিনিট 1 ঘন্টা শুয়ে রয়েছে, তাদের পেটে ব্যথা হচ্ছে, পেটে পেন হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু ভগবানের আশীর্বাদে আমার কিচ্ছু হয়নি। মানে আমার হয়তো শোয়ারও দরকার ছিল না, আমাকে শুধু ওরা এসে বললো তুমি একটুখানি শো, আমি শুলাম। আমাকে এসে বললো তুমি পেন কিলার খাবে, আমি বললাম না। তারপরে বললো তোমার কিছু প্রবলেম হচ্ছে, আমি বললাম না। তো আমার ব্লিডিংও হয়নি, কিছুই হয়নি। আমি 5 মিনিট কি 7 মিনিট খুব বেশি হলে শুয়েছিলাম। আমি তারপরে বললাম আমি ওকে। এবং তারপরে আমি জানি না এটা কি করা হয়েছিল, নর্মালি আমি যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে কিন্তু ব্লাড টেস্ট হয়নি, কিন্তু এখানে কিন্তু আমার ব্লাড টেস্ট, ফিটোম্যাটে আমার ব্লাড টেস্ট করা হয়েছিল। মানে ওই টেস্টটার পরেই আমাকে আবার আমার সঙ্গেই আমাকে নিয়ে গিয়ে আবার আমার ব্লাড নেওয়া হয়েছিল, সেখানে আমার আবার একটা ব্লাড টেস্ট করা হয়েছিল। এটাই হলো অ্যামনিওসেন্টেসিস টেস্ট, যেটা আমি অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। যেসব মায়েদের এরকম প্রবলেম রয়েছে আমি তাদেরকে সবাইকে বলবো, বাচ্চার জন্য মা পুরো পৃথিবী তোলপাড় করে দিতে পারে। সো মানে অ্যামনিওসেন্টেসিস টেস্টটা এমন কিছু কিন্তু কোনো বড় ব্যাপার নয়, ভয় পাবেন না। আমি ভয় পেয়েছিলাম, আমাকে বোঝানোর মতন কেউ ছিল না। আচ্ছা, এবার আমি এর রিপোর্টটা আপনাদেরকে দেখাই, যে রিপোর্টটা আমি অনলাইনে আনিয়েছিলাম। এই রিপোর্টটা আসার পর দেখুন এখানে লেখা রয়েছে নর্মাল। তার মানে আমার বেবির মধ্যে কোনো প্রবলেম নেই। এই রিপোর্টটা দেখার আগেই যারা সায়েন্সের স্টুডেন্ট, যেরকম আমি সায়েন্সের স্টুডেন্ট, মানে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু খুব ভালো এই ক্রোমোজোম চার্টটা দেখলেই বুঝতে পারবে যে তাদের বাচ্চার মধ্যে কোনো প্রবলেম রয়েছে কি নেই। কিন্তু যারা ধরুন মানে আমি যেমনি বললাম, যারা এমনি
ক্রোমোজোমের ব্যাপারটা বুঝবেন না, তাদের জন্য আমি বলে দেবো মানে যে এই রিপোর্টে এখানে নর্মাল লেখা থাকা মানেই আপনার বেবির মধ্যে কোনো প্রবলেম নেই, আমার বেবি উঠে গেছে, আপনার বেবির মধ্যে কোনো প্রবলেম নেই, আপনার বেবি নর্মাল। আচ্ছা, এই রিপোর্টটা যখন আমি আমার ডাক্তারকে পাঠাই তখন আমার ডাক্তার বললেন যে এবার তুমি, এটা 5 মাসের কথা বলছি, যে এবার তুমি তোমার প্রেগনেন্সিটা এনজয় করো। এনজয় তো করবো ছাতা, 5 মাসে কাছাকাছি এই টেস্টটা করালাম, তারপরে এই 6 মাসে আমার হঠাৎ করে আবার ব্লিডিং হলো, তারপরে 6 মাস থেকে আবার 9 মাসের মধ্যে গিয়ে 9 মাসে আমার হঠাৎ করে আবার ব্লিডিং হলো। তখন আমার ডাক্তার আমাকে বললো যে তুমি এমার্জেন্সিতে একটা হসপিটালের কার্ড করিয়ে রাখো। তো যাই হোক, আজকে অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করব। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা বলে রাখি, এই টেস্টটা করতে কিন্তু অনেকগুলো টাকা খরচা হয়, যেমনি 25 থেকে 30,000 টাকা মানে আপনাকে ধরে রাখতে হবে এই টেস্টটা করতে খরচা আছে। এই টেস্টটার সাথে আপনাকে আরও কিছু অফার দেওয়া হয়, যেটা ইনস্ট্যান্ট আপনাকে বলে দেওয়া যায় যে আপনার বেবির মধ্যে কিছু প্রবলেম আছে কি না। মানে যেটা আমি বললাম, এই রিপোর্টটা আসতে অনেক দেরি হয়, প্রায় 12 থেকে 15 দিন সময় লাগে। তো ওরা আপনাকে অফার দেবে যে আপনি ইনস্ট্যান্ট একটা কিছু থেকে জানা যায়, কিন্তু তারপরেও আরেকটা টেস্ট আছে যেটা আপনাকে শিওর শট করবে। তো আমার মনে হয় আপনি 15 দিন ওয়েট করে গেলেই ভালো, কারণ তার জন্য আবার কিছু টাকা এক্সট্রা দিতে হয়, কিন্তু তাও আপনি শিওর হতে পারবেন না। তো যার জন্য 15 দিন ওয়েট করে যাওয়াই ভালো, এবং তারপরে যখন এই রিপোর্টটা আসবে আপনি পুরো কনফার্ম হয়ে যাবেন যে আপনার বেবির মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই।